আসসালামু আলাইকুম বিসিএস অ্যানালাইসিস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইংলিশ গ্রামারের উপর নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ এবং নাউন। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পার্টস অফ স্পিচ ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ। বাক্যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি এবং সব শব্দের অর্থ এক নয়, আবার সব শব্দের অর্থ এক জাতীয় নয়। তো আমরা প্রথমে পার্টস অফ স্পিচের ডেফিনেশনটি দেখব। When words are classified according to what they do as small parts of a whole sentence, they are called parts of speech. অর্থাৎ একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হিসেবে কোনো শব্দ যে কাজ করে বা অর্থ প্রকাশ করে তার ভিত্তিতে শব্দকে শ্রেণীবিভাগ করা হলে তাকে পার্টস অফ স্পিচ বলে। রহিম ইজ এ গুড বয় হু লাভস হিজ ইয়াঙ্গার ব্রাদার ভেরি মাচ। এই সেন্টেন্সটিতে রহিম, গুড বয়, হু লাভস, ব্রাদার, ভেরি, ইয়াঙ্গার, মাচ প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন অর্থ প্রকাশ করে। এই সব বিভিন্ন অর্থ প্রকাশক ওয়ার্ড ব্যবহার করি বলেই আমরা একটিমাত্র বাক্য অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি। তাহলে অর্থ অনুসারে ইংরেজি শব্দের শ্রেণীবিভাগ জানা প্রয়োজন। এখন আমরা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন দেখব। পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। অর্থাৎ পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং সর্বশেষ ইন্টারজেকশন। এখন আমরা পার্টস অফ স্পিচের সংক্ষিপ্ত পরিচয় জানব। তো প্রথম প্রকার পার্টস অফ স্পিচ ছিল নাউন। নাউন হচ্ছে ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়। এর এক্সাম্পল হচ্ছে সালাম, রফিক, চিটাগং, বুক, এটসেট্রা। প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ বোঝায়, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দটি হবে প্রোনাউন, যেমন হি, শি, ইট। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ, যেমন গুড, ব্যাড, সাম, মেনি। অ্যাডভার্ব যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বের এক্সাম্পল হচ্ছে ভেরি, ফাস্ট। ভার্ব কোনো কিছু করা, অর্থাৎ আমরা যা কিছু করি সেটি হচ্ছে ভার্ব, যেমন ইট, ওয়ার্ক, রিড। প্রিপোজিশন ওয়ার্ডের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। প্রিপোজিশনের এক্সাম্পল হচ্ছে অফ, ইন, উইথ, বাই। কনজাংশন যে ওয়ার্ড দুই ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে মিল বা পার্থক্য দেখানোর জন্য সংযুক্ত করা হয় তাকেই কনজাংশন বলে। কনজাংশনের এক্সাম্পল হচ্ছে বাট, অ্যান্ড, অর। ইন্টারজেকশন অর্থাৎ সর্বশেষটি হচ্ছে ইন্টারজেকশন যে ওয়ার্ড মনের আকস্মিক আবেগ প্রকাশ করে তাকেই ইন্টারজেকশন বলে, যেমন হচ্ছে এলাস, হুররা। এরপরে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। যেহেতু পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা, ক্লাসিফিকেশন এবং এর সংক্ষিপ্ত পরিচয়গুলো আমরা জেনে গেছি, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকস নাউনে। এর আগের স্লাইডে আমি যখন পার্টস অফ স্পিচের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলাম সেখানে আমি নাউন সম্পর্কে বলেছিলাম নাউন হলো কোনো কিছুর নাম এবং এর কিছু উদাহরণ আমি দিয়েছিলাম। তো চলুন এখন আমি নাউনের ডেফিনেশনটি দেখাই। ফের ডেফিনেশনটি হচ্ছে ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, যেমন সালাম, রফিক, চিটাগং, বুক। রহিম রিডস এ বুক। আই ওয়ান্ট সাম পেপার। এ টিম অফ প্লেয়ার্স হ্যাজ কাম টুডে। এই বাক্যগুলিতে নাউনের বিভিন্ন ব্যবহার লক্ষণীয়, যেমন প্রথম বাক্যটিতে রহিম নামটির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, দ্বিতীয় বাক্যটিতে পেপারের প্রথম অক্ষর স্মল লেটার, ৩ নম্বর বাক্যে অনেকজন খেলোয়াড় থাকা সত্ত্বেও
সিঙ্গুলার ভার্ব হ্যাজ ব্যবহৃত হয়েছে, হ্যাভ ব্যবহৃত হয়নি। কেন এই বিভিন্নতা? তাহলে নিশ্চয় এক এক ধরনের নাউনের ক্ষেত্র বিশেষ ব্যবহার এক এক প্রকার, আর এই জন্যই নাউনের ক্লাসিফিকেশন জানা অত্যন্ত জরুরি। তো এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখব। আমরা এখানে দুটি দৃষ্টিকোণ থেকে নাউনের ক্লাসিফিকেশন দেখব। প্রথমটি হচ্ছে নাউন যেসব জিনিসের নাম প্রকাশ করে ওইসব জিনিসের অবস্থা বিচারের শ্রেণীবিভাগ। ওই শ্রেণীবিভাগে নাউন প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে কনক্রিট নাউন, দ্বিতীয়টি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমাদের দ্বিতীয় দৃষ্টিকোণ হচ্ছে যেসব জিনিসের নাম প্রকাশ করে ওইসব জিনিসের গ্রহণযোগ্যতা বিচারে শ্রেণীবিভাগ। দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, যথা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আমরা এর আগের স্লাইডে দেখেছি নাউন যেসব জিনিসের নাম প্রকাশ করে ওইসব জিনিসের অবস্থা বিচারের শ্রেণীবিভাগে অর্থাৎ প্রথম দৃষ্টিকোণ থেকে আমরা নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো চলুন প্রথম দৃষ্টিকোণ থেকে নাউনের শ্রেণীবিভাগটি বিস্তারিতভাবে বর্ণনা করি। তো প্রথমে আসি আমরা কনক্রিট নাউনে। কনক্রিট নাউনের সংজ্ঞা হচ্ছে যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায় এবং যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়। অর্থাৎ কনক্রিট নাউন তাকে বলে যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায় এবং যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, যেমন কাউ, এয়ার, ফ্লাওয়ার ইত্যাদি। কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো প্রথমে আসি প্রপার নাউনে। প্রপার নাউনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে। প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে। এদের প্লুরাল করা যায় না। সাধারণত এদের পূর্বে আর্টিকেল বসে না, তবে বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ ইত্যাদি নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দি বসে। এখানে প্রথমে যে কথাটি বলেছি আমি, কোনো ব্যক্তি, বস্তু, স্থান এর নির্দিষ্ট নাম বোঝাবে। এখানে নির্দিষ্ট শব্দটি খুব গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে আমি দেখতে পারি যদি আমরা আঙ্কেল বলি, আঙ্কেল একটি নাউন, এর অর্থ চাচা, মামা বা ফুপা। আঙ্কেল শব্দটি দিয়ে ব্যক্তিকেই বোঝানো হয়, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয় না। কোনো ব্যক্তির অনেক আঙ্কেল থাকতে পারে, তাই এটি প্রপার নাউন নয়। কিন্তু রবীন্দ্রনাথ একটি প্রপার নাউন, কারণ শব্দটি দ্বারা আমরা শুধু বিশেষ কোনো ব্যক্তিকেই বুঝি, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ। চলুন আমরা এবার প্রপার নাউনের এক্সাম্পলে যাই। তো প্রথম প্রশ্নটি দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? অপশনগুলো খেয়াল করুন: এ রবীন্দ্রনাথ, বি কার্ল, সি ব্রেইন, ডি ফার্স্ট। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমে অপশনে আছে রবীন্দ্রনাথ, আর এর প্রথম অক্ষর কি আছে? ক্যাপিটাল লেটার, অর্থাৎ এর উত্তর হবে এ রবীন্দ্রনাথ। দুই নম্বর এক্সাম্পলটি দেখুন, এখানে আছে দ্য পদ্মা ইজ এ রিভার। চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন ওয়ার্ডের পার্টস অফ স্পিচ কি হবে? দেখুন, পদ্মা নদী কিন্তু একটি বিখ্যাত নদী, এজন্য পদ্মা নদী কি হবে? প্রপার নাউন হবে। অর্থাৎ কালেকটিভ নাউনও হবে না, প্রোনাউনও হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনও হবে না, প্রপার নাউন হবে। অর্থাৎ এর উত্তর হবে ডি প্রপার নাউন। কমন নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য বা সাধারণ নাম বোঝাবে। সংখ্যায় একের অধিক, তাই এদের গণনা করা যায়। অবশ্যই আর্টিকেল বসাতে হবে, তবে কমন নাউন প্লুরাল অবস্থায় আর্টিকেল ছাড়াও ব্যবহার করা যায়, যেমন এ বয়, বয়েজ, দ্য বয়েজ। এখানে প্রথম কথাটি যেটি ছিল, কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য বা সাধারণ নাম বোঝাবে, এই সাধারণ শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি রহিম বলি তাহলে শুধু রহিম নামের একজন বিশেষ ব্যক্তিকে বোঝাবে, কিন্তু যদি আমি বয় বলি তাহলে কোনো বিশেষ বালককে বোঝাবে না, তখন সমস্ত বালকদের সাধারণভাবে বোঝাবে। আবার আমি যদি স্টুডেন্ট বলি তাহলে যাবতীয় সাধারণ ছাত্রদের নাম ধরেই ডাকা হবে। এক্সাম্পল,
হুইচ কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এখানে গার্ল দ্বারা আমরা কোনো মেয়েকে নির্দিষ্টভাবে রাখতেছি না, এই গার্ল দ্বারা সমস্ত মেয়েদের নাম ধরেই ডাকা হয়। তো এটি কি নাউন হবে? এটি হবে কমন নাউন। দ্বিতীয় উদাহরণ হচ্ছে দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট শব্দটি অবশ্যই কমন নাউন, কারণ দ্য এলিফ্যান্ট দ্বারা এখানে শুধুমাত্র একটি এলিফ্যান্টকে বোঝাচ্ছে না, এখানে সমস্ত এলিফ্যান্টদের অর্থাৎ সমস্ত হাতিদেরকেই বোঝানো হচ্ছে। কালেকটিভ নাউন সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় বা কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। এখানে সমষ্টি বলতে অবিভক্ত সমষ্টি বোঝাবে, আর এই অবিভক্ত সমষ্টিটাই গুরুত্বপূর্ণ, আর এর মাধ্যমে কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন সাধারণত সমষ্টি বোঝায়, কিন্তু যদি সমষ্টি না বোঝে ওই দলের বস্তু বা ব্যক্তি প্রত্যেককে পৃথকভাবে বোঝায়, তখন সেটি হবে নাউন অফ মাল্টিটিউড। আবার কালেকটিভ নাউনের অবিভক্ত সমষ্টি হওয়ায় এর ভার্ব ও প্রোনাউন দুটোই সিঙ্গুলার হবে, কিন্তু নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে ভার্ব ও প্রোনাউন দুটোই প্লুরাল হয়ে থাকে। এক্সাম্পল, ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। হিয়ার ফ্লিট ইজ প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। এখানে ফ্লিট হবে কালেকটিভ নাউন, কারণ এটি সমজাতীয় সমষ্টি বোঝায়। এখানে যদি আমরা 2 নম্বর এক্সাম্পলটি খেয়াল করি তাহলে দেখতে পাবো, প্রথমটি হচ্ছে দ্য জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন। এখানে যেহেতু তারা অবিভক্ত সমষ্টি, অর্থাৎ তারা তাদের ডিসিশনে একমত হয়েছে, সেজন্য এখানে হচ্ছে এটি কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউনের ভার্ব ও প্রোনাউন দুটোই সিঙ্গুলার হয়ে থাকে। দেখুন, দ্য জুরি ইজ, এখানে ভার্ব হচ্ছে সিঙ্গুলার এবং এদের প্রোনাউন ইটস, এটা হচ্ছে সিঙ্গুলার। পরের উদাহরণটি খেয়াল করুন, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। দেখুন, পরে বলা হচ্ছে যদি কালেকটিভ নাউন অর্থাৎ নাউন অফ মাল্টিটিউডে কালেকটিভ নাউন সাধারণ সমষ্টি বোঝায়, কিন্তু যদি সমষ্টি না বোঝে ওই দলের বস্তু বা ব্যক্তি প্রত্যেকে পৃথকভাবে বোঝায়। যেহেতু তারা এখানে আর মানে একত্রে নাই, যেহেতু তাদের ডিসিশন মেলে নাই, এই জন্য এখানে তারা হয়ে গেছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড হওয়ার কারণে তাদের ভার্ব ও প্রোনাউন দুইটা হয়ে গেছে প্লুরাল, দ্য জুরি ওয়ার এবং ডিভাইডেড ইন দেয়ার। এই জন্য এটি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষার ক্ষেত্রে বলেন, ভার্সিটি পরীক্ষার জন্য বলেন, সব ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি ম্যাটেরিয়াল নাউনে। কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝাবে। পদার্থের অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝাবে না। তারপর হচ্ছে পদার্থটি গণনা করা যাবে না, তবে একক দিয়ে পরিমাপ করা যাবে। এই 3টি বিষয় যদি মনে রাখতে পারেন তাহলে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আর আপনার কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। হোয়াট টাইপ অফ নাউন? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এখানে আন্ডারলাইন হবে ওয়াটারে। ওয়াটারের সমুদয় অর্থাৎ পানিকে আমরা কখনো আলাদা অংশ বোঝাই না পানি বললে, আর পানিকে কখনো আমরা গণনা করতে পারি না যে একটা পানি, দুইটা পানি, কিন্তু তবে পানিকে আমরা লিটার দিয়ে পরিমাপ করতে পারি। এই জন্য ওয়াটার কি হবে? অবশ্যই ওয়াটার হবে ম্যাটেরিয়াল নাউন। দ্বিতীয়টি দেখেন, মাটন। এটা 38তম BCS এসছে। মাটনের ক্ষেত্রেও সেম হবে। মাটন, আপনার মাটন বলতে মাটনকে আপনি গণনা করতে পারবেন না। তারপরে মাটন বলতে আপনি পদার্থের কোনো খণ্ড বা কোনো অংশকে বোঝাতে পারবেন না, মানে কোনো খণ্ড বোঝাবে না, আর এই মাটন দ্বারা এককভাবে বোঝাবে। এই জন্য মাটনটি হবে ম্যাটেরিয়াল নাউন। আসুন, যেহেতু আমাদের কনক্রিট নাউন শেষ, আমরা এবার যাব অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দোষগুণ অবস্থার নাম। চোখে দেখা যায় না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এমন এক ধরনের নাউন যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাণ বা গণনা করা যায় না, কিন্তু অনুভব করা যায়। এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অনুভব করা যায়। যদি আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারেন। প্রথম এক্সাম্পল কি? হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট টার্গেট অফ হিউম্যান লাইফ। হিয়ার হ্যাপিনেস বলতে আমরা এখানে সুখ কিন্তু আপনি চোখে দেখতে পারবেন না, এটা ছুঁতেও পারবেন না, বা পরিমাণ বা গণনাও করতে পারবেন না, এটা কিন্তু অনুভব করতে পারবেন। সেকেন্ড ওয়ান,
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা, সততা কি আপনি ধরে দেখতে পারবেন বা ছুঁতে পারবেন বা পরিমাণ করতে পারবেন? পারবেন না, কিন্তু এটা অনুভব করতে পারবেন। এই জন্যই অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সেহেতু আজকে আমি এইটার দ্বিতীয় পার্ট, অর্থাৎ আমরা যে নাউনকে ক্লাসিফিকেশন করেছিলাম দুইটি দৃষ্টিকোণ থেকে। তার প্রথম দৃষ্টিকোণের অর্থাৎ কনক্রিট ও অ্যাবস্ট্রাক্ট নাউন এর পার্টটি শেষ হলো। আমাদের বাকি থাকলো দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে নাউনকে যে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের এরপর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের জন্য আমরা পরবর্তীতে আর একটি নির্দিষ্টভাবে একটা ভিডিও নিয়ে আসবো, কারণ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে হবে। তো যারা এতক্ষণ সাথে ছিলেন, আশা করি অনেক কিছুই শিখতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথমবার দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।